ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্টস বিপিএল টকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মাহরুজ প্রত্যয় এবং আমার সাথে সবসময়ের মতো আছেন সৈয়দ আবিদ হোসেন সামি। যেটা আগের দিনও বলেছিলাম, তাকে আসলে চেনানোর কিছু নয়, আপনারা সবাই তাকে চেনেন। সামি ভাই, আজকে সারাদিন মাঠে ছিলেন, বিপিএলের থিম সংটা শুনেছেন, অন্যান্য যে টিমগুলোর থিম সং আছে সেগুলোও শুনেছেন। আসলে ওয়ালটনের নতুন একটা ফোন, নতুন সিরিজের ফোন জেনেক্স, ওদের একটা থিম সং আছে, সেটা হচ্ছে জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। থিম সংটা কি শুনেছেন? আপনি মিড ব্রেকের সময় যখন আমাকে ওভার দ্য ফোন বলেছেন যে গানটা শুনেছি কিনা, এরপরেই আমি গানটা শুনেছি। খুবই সুন্দর, একদম যদি বলি যে আপনাদের জেনজির ভাষায় যে জোস আর ক্যাচি। এবার ম্যাচের কথায় আসি। আসলে পরের ম্যাচটা দিয়ে আসলে শুরু করি। তামিম ইকবাল খান কতটা জোস ছিল, এই গানটার থেকেও বেশি কিনা, গানটার মধ্যেই কিনা? দেখেন, তামিম ইকবাল খানের এক্সিকিউশন নিয়ে তো আসলে কখনোই কোনো প্রশ্নের জায়গাটা নাই, তবে সেই জায়গাটায় দুর্বার রাজশাহীর বোলিং অপশনটা নিয়েও একটা প্রশ্নের জায়গা তো অবশ্যই আছে। কিন্তু তামিম অফসাইডে যে ডমিনেন্সটা তিনি প্রদর্শন করেছেন, বিশেষ করে যখন দেখা যাচ্ছিল যে ড্রাইভিং স্লটের যে বলগুলো অফসাইডে যেভাবে ডমিনেন্স ক্রিয়েট করেছেন, বাইসেক্টিং বিটুইন টু ফিল্ডার্স, পয়েন্ট এবং কাভারের মাঝখান দিয়ে গ্যাপটা গলিয়েছেন, আবার এক্সট্রা কাভার দিয়েও গ্যাপ পাচ্ছেন, এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে সামনের পায়ের উপর যে ব্যালেন্সটা প্রদর্শন করেছেন, আমার কাছে মনে হয় খুবই ভালো। আপনি একটা এক্সাম্পল দিলে খুব ভালো মতো বুঝতে পারবেন। দুইটা শট আমি বলবো। একটা, মুশফিকুর রহিম নন স্ট্রাইক এন্ডে তামিম শট খেলার পরে দুপা ফাঁক করে জায়গা করে দিয়েছেন বলকে যাওয়ার জন্য, আরেকটা বলে আবার মাথাটা নিচু করে বলকে জায়গা করে দিয়েছেন। তার মানে কতটুকু অ্যাকুরেসি মেনটেন করছিলেন তামিম ইকবাল, যে খেয়াল করে দেখবেন লং অন লং অফের ফিল্ডার কিন্তু একটু ওয়াইডিশ পজিশনে থাকে। তামিম এনশিওর করছিলেন যে তাদের মাঝখানের যে ন্যারো গ্যাপটা, ওই ন্যারো গ্যাপটা ইউজ করতে, এবং যে কারণে ওইটাই কিন্তু প্রতীয়মান হয় যখন মুশফিককে তার অবস্থান নন স্ট্রাইক এন্ড থেকে চেঞ্জ করতে হচ্ছে বলকে জায়গা করে দেওয়ার জন্য, স্পেস দেওয়ার জন্য। দ্যাট মিনস কতটুকু অ্যাকুরেসি মেনটেন করে তামিম খেলার চেষ্টা করছিলেন। চান্সলেস ব্যাটিং করেছেন। তবে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে দুর্বার রাজশাহীর বোলিং লাইন আপটা তাসকিন ছাড়া আসলে ওইভাবে চ্যালেঞ্জ দেওয়ার মতো বোলিংয়ের জায়গাটায় ছিল না, এটা আমার কাছে একদম মনে হয়। কারণ থ্রু আউট দ্য টুর্নামেন্ট দুর্বার রাজশাহীর বোলিং সেট আপেই তাসকিন ছাড়া আসলে থ্রেট জেনারেট করা বা চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। তারপরও আমি বলবো, তাসকিন যখন বোলিং করতে এসেছেন, তামিম তার রোলটাকে চেঞ্জ করেছেন, চান্স নেন নেই, চিন্তা করেছেন যে ওকে তাসকিনের ওভারটা লেট ইট গো, আমি তো টার্গেট করা বোলার পাবো। এটাও কিন্তু একটা বড় ক্রিকেটারের বৈশিষ্ট্যের জায়গা, যে প্রেজেন্স অফ মাইন্ডটা ব্যবহার করা। সামি, প্রেস বক্সে অনেকে আলোচনা করছিলেন যে মাঠটা অনেকটা ছোট, সিলেটের মাঠটা এমনিতেই কিছুটা ছোট, তার মধ্যে আজকে আরও অনেকটা ছোট করা হয়েছে। আপনার কি সেটাই মনে হয় যে অনেকগুলো রান হয়েছে আজকে এই ছোট মাঠের কারণে বড় একটা ভূমিকা আছে? দেখেন, যেহেতু কমেন্ট্রি প্রোডাকশনে ছিলাম, মাঠের পরিসীমাতে আমি জানি যে কত। মিরপুরে যখন খেলা হয়েছিল তখন স্ট্রেইট বাউন্ডারি ছিল 71 মিটার। আমরা কমেন্ট্রির সময় আমাদের যে লিস্টটা পাই সেই লিস্টে আমরা দেখি সিলেটে আজকে স্ট্রেট বাউন্ডারি ছিল 65 মিটার, আবার স্কোয়ার অফ দ্য উইকেটও 65 মিটার। স্কোয়ার অফ দ্য উইকেট 65 কিন্তু একটু বড়ই, মোটামুটি একদম আইডিয়াল মাপ। এখন যেটা পরিসীমার ক্ষেত্রে স্ট্রেট বাউন্ডারিতে যেটা আইসিসি রুলস রেগুলেশনসের মধ্যে হয় যে 82 মিটারের বেশি সাধারণত হয় না, বা 59 মিটারের নিচে সাধারণত হয় না, উইদিন দ্য লিমিট আছে। আপনি যদি দেখেন যে নিউজিল্যান্ডের একটা মাঠ আছে ইডেন পার্ক, সেটার বাউন্ডারি পরিসীমাও কিন্তু মাঠটাই ছোট, যে কারণে আসলে খুব বেশি বড় করা যায় না। সিলেটের এই মাঠের চাইতেও ছোট সেটার বাউন্ডারি পরিসীমার জায়গাটা থাকে। ইন্দোরের যে মাঠটা রয়েছে ইন্ডিয়াতে, সেটার মাঠটার পরিসীমাটাও কিন্তু ছোট। তবে একটা খুব ইন্টারেস্টিং ডিসকাশন কিন্তু হচ্ছে এই জায়গাটা থেকে, যে যেহেতু স্ট্রেট বাউন্ডারিটা আজকের দিনে খুব ছোট ছিল, এটা ব্যাটারের মধ্যে এক ধরনের একটা ড্রাইভিং ফোর্স ক্রিয়েট করেছে যে ওকে, যেহেতু বাউন্ডারি ছোট, আমি বড় শট এক্সিকিউট করতে চাই। কারণ আমি মোহাম্মদ আশরাফুলকে, তিনি আমাদের কমেন্ট্রি বক্সে এসেছিলেন, আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই, ছক্কা তো হচ্ছে 80 মিটারের, 75 মিটার 80 মিটারের ছক্কা হচ্ছে, 82 মিটারের ছক্কা হচ্ছে। সাইফ হাসান আর অ্যালেক্স হেল যখন ব্যাটিং করছিলেন বড় বড় ছক্কা মারছেন, তো ছোট বাউন্ডারিতে সমস্যা কোথায়? আশরাফুল ভাই যেটা বললেন সেটা হচ্ছে যে সমস্যার জায়গাটা হচ্ছে যে বোলারদের জন্য এই কারণে ডিমোটিভেটিং, যে ব্যাটার কিন্তু সাহস নিয়ে শট খেলছে, এবং যখন আপনি সাহস নিয়ে শট খেলবেন, ওই যেটা হয় যে নিউরোলজির সঙ্গে কিন্তু ক্রিকেটটা পুরোপুরি রিলেটেড, আপনি তখন ফুল শট খেলছেন, এবং তখনই এক্সিকিউশনটা খুব ভালো মতো হচ্ছে, ছক্কা হচ্ছে, সেটা বড় ছক্কা হচ্ছে। দ্যাট মিনস আজকে পুরো দিনে আমার জন্য একটা এক্সপিরিয়েন্সের জায়গা, যেটা আমি নতুন করে ভাবলাম বিষয়টা। মোহাম্মদ আশরাফুলের সঙ্গে কথা বললাম, হাবিবুল বাশারের সুমনের সঙ্গে কথা বললাম, হান্নান সরকারের সঙ্গে কথা বললাম, যে এই যে বড় শট খেলার জন্য যে একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার ব্যাপার, মনস্তাত্ত্বিক প্রিপারেশনের জায়গা, যেটা এক্সিকিউশনে হেল্প করে, এটা আমার জন্য আজকে একটা অনেক বড় লার্নিংয়ের জায়গা, যেটা আমি হয়তো পরবর্তী সময় কমেন্ট্রিতে আরও ভালো মতো ব্যবহার করতে পারবো। এবং বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথা বলেছি, তারাও এই কথাটাই বলেছেন যে আলটিমেটলি স্ট্রেট বাউন্ডারিটা যখন ছোটো, সো
তারা না ওই প্রলুব্ধ হয়ে শট খেলতে গেছেন। এখন যেটা হয়, বাউন্ডারি যখন একটু বড় হয়, ব্যাটাররা তখন খুব বেশি সাহস পায় না যে বড় শট খেলবো কিনা, তখন একটা দোনোমনো ব্যাপার থাকে, তখন এক্সিকিউশনটাও পারফেক্ট হয় না, ব্যাট সুইংটাও পারফেক্ট হয় না। সো এইটা আমার কাছে একদিক থেকে পজিটিভও মনে হয় যে ওকে, এটা ব্যাটারদের জন্য একটা রিয়েলাইজেশনের জায়গাটাও তৈরি হলো যে ওকে, তার মানে ছক্কা তো চাইলে, আমি যদি মন স্থির করি, আমি যদি ফ্রি ফ্লোয়িং ব্যাটিং করি, চাইলে কিন্তু এক্সিকিউট করা যায়। এটাও একটা শিক্ষার জায়গা তৈরি হয়ে গেল। তামিম ইকবাল আজকে যেভাবে ব্যাটিং করলেন, আপনার কি মনে হয় তামিম ইকবাল যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকে, এই তামিমকে বাংলাদেশ দল বা টপ অর্ডার মিস করবে? তামিম ইকবালকে সবসময় মিস করবে। ইভেন শুধুমাত্র তামিম ইকবাল না, আপনি যদি বলেন যে ওয়ানডে ফরম্যাটটা, আমি অন্য ফরম্যাট যাচ্ছি না, ওয়ানডে এবং টেস্ট ফরম্যাট, এই দুইটা ফরম্যাটে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তারা এখনও যেভাবে টাচে আছেন, যেভাবে ফ্লোতে আছেন, তারা এখনও দেশকে অনেক কিছু ডেলিভার করার ওই অবস্থানটা রাখেন, এবং তাদেরকে চ্যালেঞ্জ জানানোর মতো, টু বি ভেরি স্পেসিফিক, চ্যালেঞ্জ জানানোর মতো ওই জায়গাটা এখন পর্যন্ত আমাদের এটা আনফর্চুনেট একটা ব্যাপার। এতদিনে কিন্তু আমাদের ব্যাকআপ স্ট্রেংথ বা বেঞ্চ স্ট্রেংথটা তৈরি হয়ে যাওয়া উচিত ছিল। আমি হয়তো আপনাকে এখন বলতাম যে আচ্ছা না, তামিম ইকবাল তিনি ভালো খেলছেন, ঠিক আছে, তিনি খেলতে পারেন, বাট তাকে চ্যালেঞ্জ জানানোর মতো ওপেনার বাকিরা আমাদের এখানে আছেন বা নিয়মিতভাবে পারফর্ম করছেন। প্রবলেমের জায়গাটা হচ্ছে ওই কনসিস্টেন্সিটা তো আমরা আসলে দেখতে পাই না। হ্যাঁ, তানজিদ তামিম ভালো করেছেন, বাট আপনি আসলে কতটুকু রিলাই করতে পারেন 50 ওভার্স ফরম্যাটে, সেটাও একটা প্রসঙ্গের জায়গা আছে। ওয়েস্ট ইন্ডিজে কিন্তু আমরা কলাপস দেখেছি, টপ অর্ডার বলি বা ওই জায়গা থেকে কলাপস দেখেছি। ম্যাক্সিমাম ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ আর জাকের আলী অনেককে কন্টিনিউ করতে হয়েছে। সো ডেফিনেটলি তাকে মিস না করার কোনো কারণ নেই। সাকিবের কথা বলতে একটা কথা মনে পড়লো, আপনি খেয়াল করেছেন কিন্তু, আপনি তো অনেক প্ল্যাটফর্মে অনেক ভিডিও করেন, প্রতিদিন আপনার অনেকগুলো কাজও করতে হয়। আপনি যখন সাকিব আল হাসানকে নিয়ে স্পেসিফিকলি কথা বলেন, তখন পুরো সোশ্যাল মিডিয়ার ফ্লাডেড হয়ে যায়। বিশেষ করে বিডি ক্রিকেটে আমরা যখন এই ভিডিওগুলো যায়, বিশেষ করে ওই অংশটুকু কেটে লাস্ট 3-4 দিনে আমি দেখছি যে টিকটক থেকে শুরু করে ফেসবুক, ইউটিউব সব জায়গাটা ছড়া যাচ্ছে, কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু ইমোশনাল মিউজিকও থাকছে। মানে সাকিব আল হাসান ব্যাপারটাই কি এরকম কিনা যে আসলে ওই জায়গাটা আসলে সাকিব আলাদা, যে দর্শকদের ভালোবাসা, তার যে ব্র্যান্ড ভ্যালু, সব কিছু মিলিয়ে? অবশ্যই দেখেন, ক্যারেক্টার তৈরি করে কিভাবে, আসলে একটা দেশের ব্র্যান্ড বা একটা প্রোডাক্ট তৈরি হয় কিভাবে, সেটা কিন্তু একদিনে হয় না, এমনি এমনি হয় না। সাকিব আল হাসান একদিনও আসলে ওই পর্যায়ে আসেন নাই। তিনি যখন ইনিশিয়ালি ক্যারিয়ার স্টার্ট করেছেন, অন্য সবার চাইতে একটু ব্যতিক্রমী ছিলেন তিনি। একদম শুরু থেকেই তিনি ওই পারফরমেন্সের জায়গাটা করেছেন, এবং বাংলাদেশের কেউ অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে অল 3 ফরম্যাটস ওয়ার্ল্ডের 1 নম্বর অলরাউন্ডার হবেন, এটা তো আমাদের মতো দেশের জন্য, আমরা যারা সত্যিকারের অর্থে 99 থেকে 2004 পর্যন্ত দেখেছি বাংলাদেশ একটা ম্যাচও জিততো না, আমাদের জন্য তো অনেক বড় একটা পাওয়ার জায়গা, এবং আমাদের জন্য এটা অনেক একটা অবাক করা বিষয় ছিল। তো ওই লেগাসিটা সাকিব আল হাসান ক্যারি করেছেন, এবং 2019 সালে তিনি যে পারফরমেন্সটা করেছেন, শুধুমাত্র আমাদের জেনারেশন না, সাকিব আল হাসান, তামিম ইকবাল, আমরা সমসাময়িক জেনারেশনটাই বিলং করি, আমরা কাছাকাছি বয়সেই বিলং করি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মর কথা যেটা বলছি, এটা কিন্তু 2019 ওয়ার্ল্ড কাপ একটা অনেক বড় টার্নিং ফ্যাক্টর ছিল, যেটা একটা প্রজন্মকে প্রলুব্ধ করেছে ক্রিকেটকে ভালোবাসার জন্য। তো আমার কাছে মনে হয় যে ওই ফ্যাক্টরটা একটা অনেক বড় বিষয়, যে আমাদের প্রজন্মটা তো আমরা বাংলাদেশের ক্রিকেটের আপস অ্যান্ড ডাউনস দেখেছি, কিন্তু একটা প্রজন্ম কিন্তু আছে যারা বাংলাদেশ ক্রিকেটের আপরাইজিং দেখেই বড় হয়েছে 2012, 13, 14 সালের পরে। এটার অন্যতম বড় কারণ সাকিব আল হাসান, যে আমাদের জন্য একটা জয়ের জন্য 5 বছর অপেক্ষা করতে হয়েছে। এখনকার প্রজন্ম কিন্তু সেটা করতে পারবে না, এই ধৈর্যটা নাই কেন? কারণ এই প্লেয়াররাই আমি যদি ইনক্লুডিং মাশরাফি ভাইকেও যদি এখানে ইনক্লুড করে নেই, তাহলে এই প্লেয়াররাই কিন্তু ওই অভ্যস্ততাটা তৈরি করেছেন, এবং এদের মধ্যে নো ডাউট অ্যাবাউট দ্যাট যে সাকিব আল হাসান ওয়ার্ল্ড লেভেলেই সবচাইতে বড় ফ্যাক্টর। প্রথম ম্যাচ নিয়ে আপনাকে 2টা বা 3টা প্রশ্ন করি। নাহিদ রানার কথা আপনিই বলছিলেন আমাকে প্রেস বক্সে গিয়ে, যে আজকে খুব বেশি স্লোয়ার করার তার প্রবণতা ছিল, আমি যে ভুল না করে 9টা স্লোয়ার তিনি করেছেন। নাহিদ রানা আজকে কী হলো, মানে নিজের জায়গা থেকে বেসিক থেকে সরে যাওয়াতেই কিনে এই অবস্থা কিনা? না, এটা বেসিক থেকে তাকে সরে যেতে হয়েছে এই কারণে। আমি কিউরেটর যিনি বদিউল আলম খোকন ভাইকে দেখছিলাম, যে তিনি এই মাত্রার হয়তো বা কিউরেটিংয়ের কাজটা করেছেন, এবং আমার কাছে মনে হয় যে এই এক্সপেরিয়েন্সগুলো একটা প্লেয়ারকে আরও বেশি শানিত পরিশীলিত করে। নাহিদ রানা আজকে তার কমফোর্টেবল জোনের থেকে বাইরের উইকেট পেয়েছেন, যে কারণে তাকে আজকে স্লোয়ার করতে হয়েছে, এবং অন আ গিভেন ডে এই ধরনের উইকেটে যেখানে কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে এসে ভ্যারিয়েশন চেষ্টা করছেন, মার খেতেও পারেন। আজকে হয়নি, পরের দিন এক্সিকিউশন হবে। দেখেন পুরো ঢাকা ফেজে নাহিদ রানা মাত্র 5টা স্লোয়ার করেছিলেন, আজকে একটা ম্যাচে তিনি 9টা স্লোয়ার করেছেন। স্লোয়ার করা ছাড়া উপায় ছিল না, কারণ উইকেটে যেভাবে ইভেন বল আসছিল, নাহিদ রানা তার স্টক পেসে বোলিং করলে ব্যাটসম্যান বলের পেসটাকে কাজে লাগিয়ে স্কোর অফ দ্য উইকেট বাউন্ডারি ওভার বাউন্ডারি মেরে ফেলছিলেন। তো এইটাই আসলে সবচেয়ে বড় বিষয়, যে আপনার মধ্যে যাতে কোনো প্রকার ফেক কনফিডেন্স গ্রো না করে। আপনি দেখবেন যে ওয়েস্ট ইন্ডিজে আমরা কিন্তু 300-র উপর রান ডিফেন্ড করতে পারি নাই। কেন পারি নাই? কারণ আমাদের বোলারদের এক ধরনের একটা ফেক কনফিডেন্স আছে। আমরা যখন কমফোর্ট জোনে বোলিং করি, ভালো করি, আমরা মনে করি ওকে আমরা অনেক কিছু করেছি। নাহিদ রানা স্টিল আর্লি ডেজ, এটা তার ক্যারিয়ারের প্রথম বছর, 2টা সিরিজ মনে হয় তিনি খেলেছেন সর্বমোট
ওয়ান ডে ফ্যাক্টর যদি চিন্তা করি, টেস্ট হয়তো বা 3-4টা সিরিজ খেলেছেন। সো এই অভিজ্ঞতাগুলোই কিন্তু দেয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল। দেখেন আগে যেটা হতো, আমাদের বোলাররা আন্তর্জাতিক পরিমণ্ডলে ডিফারেন্ট কন্ডিশনে বোলিং করে 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 শিখতেন, মার খেতেন, সমালোচনার শিকার হতেন, তারপরের সিরিজে গিয়ে সেটাকে ওভারকাম করতেন। এটাই যদি আমাদের দেশে আমরা এরকম উইকেট প্রডিউস করতে পারি, মারটা আপনি দেশেই খান, ঘরোয়া ক্রিকেটেই খান। তাহলে ঘরোয়া ক্রিকেটে খেলে কি হবে, আপনি এখন আজকে রাত্রে টিম অ্যানালিস্টের সঙ্গে বসবেন, বোলিং কোচের সঙ্গে বসবেন যে স্যার আমার কীভাবে বোলিং করা উচিত এই টাইপের উইকেটে। গবেষণা কিন্তু এখান থেকে হবে। আপনি দেখবেন নেক্সট দিনই হয়তো বা তার বোলিং আপনি আরেকটু প্রোগ্রেস দেখতে পাবেন। তো এটা আমি বলবো যে উইকেট যারা মেনটেন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস কমিটি, তারা একটা সাধুবাদ পাওয়ার যোগ্য। কারণ বললাম যে আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে ডিফারেন্ট কন্ডিশনে মার খাওয়ার চাইতে ঘরোয়া ক্রিকেটে মারটা খান না, সমস্যা নেই তো কোনো, অভ্যস্ততাটা তৈরি হবে, আপনি জানবেন যে আমাকে বিকল্প কোন পন্থায় যেতে হবে। হোয়াট অ্যাবাউট সাইফ হাসান? আমার চাইতে বেটার মনে হয় না কেউ জানে সাইফ হাসানের ব্যাপারে। কারণ ধানমন্ডি ক্লাব মাঠে সাইফ হাসান, দেখেন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি সাইফকে দেখেছি সকাল 7টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত প্র্যাকটিস করতে। সেখানে একটা ইনডোর আছে ধানমন্ডি ক্লাব মাঠে, সাইফ হাসান আমি প্র্যাকটিস করি। এবং সোশ্যাল মিডিয়াতে আমি আপনাকে ভিডিওটা চাইলে প্রোভাইডও করবো যে আমি যখন খুব অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার পর আমি যখন মাঠে প্রত্যাবর্তন করেছি, আমার ওয়েটও একটু বেশি হয়ে গিয়েছিল, আমি সাইফকে গিয়ে নিয়মিত বোলিং করতাম, নিয়মিত সাইফকে আমি বোলিং করতাম, সাইফ আমার বলও খেলতো। এবং বিষয়টা এরকম যে আসলে সাইফ এটা চিন্তা করে না যে ঠিক আছে সামি ভাই একটা খুব খারাপ ফিজিক্যাল কন্ডিশন থেকে এসেছে এবং সেই জায়গা থেকে সে তো আমাকে চ্যালেঞ্জিং কোনো বল করবে না, কিন্তু ও সেটা খেলতো। ও কেন খেলতো, কখনো কখনো বড় ম্যাচ সিচুয়েশনে এরকম কোনো বোলার আসতে পারে লুজ বল করবে, সেই লুজ বলে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে আউট হতে পারে। সো সাইফের প্র্যাকটিস প্যাটার্নগুলো এইভাবে সেট করা। হ্যাঁ, ইয়েট এখনও সাইফ বড় কোনো কিছু করেনি, কিন্তু আমি বলবো সাইফের যে বিষয়টা ডেডিকেশনের জায়গাটা, আমি এই একটা প্লেয়ারকে বাংলাদেশে দেখেছি, টু বি ভেরি অনেস্ট, বাইরের খুব বেশি আড্ডাবাজিতে নাই, ডিসিপ্লিনড লাইফ মেনটেন করে, হার্ড ওয়ার্কিং। এখনও তার বেস্ট শেপটা পেয়েছে কিনা আমি জানি না, একটা ইনিংস দেখে আমি মূল্যায়ন করবো না বা দুটো ইনিংস দেখে মূল্যায়ন করবো না, বাট ভেরি মাচ হার্ড ওয়ার্কিং। আমার কাছে মনে হয় যে উপরওয়ালা তো আপনি যখন পরিশ্রম করবেন সেটার তো একটা ফলাফল দেবে। আমার মনে হয় উপরওয়ালা এখন সাইফ হাসানকে তার কাঙ্ক্ষিত ফলাফলটা দেবেন, সেই প্রত্যাশাটাই আমি করি। আমি সাইফের ব্যাপারে একটা কথাই বলবো যে হার্ড ওয়ার্ক আর কিচ্ছু না। একদম ভাই, লাস্ট প্রশ্ন। আজকে ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্স খুবই ভালো করেছিল এবং বড় একটা স্কোর করেছিল, কিন্তু তারপরেও তারা হারলো। কোথাও না কোথাও কি সিলেট আসলে মাশরাফিকে মিস করছে কিনা? মাশরাফি বিন মর্তুজার যে বোলিং ফর্ম, আমার কাছে মনে হয় যে টেকনিক্যাল জায়গা থেকে মাশরাফি বিন মর্তুজাকে মিস করার কি আসলে খুব বেশি কারণ আছে কিনা। কারণ আমরা লাস্ট কাপল অফ ইয়ার্স মাশরাফি বিন মর্তুজার যে বোলিং ফর্মটা দেখেছি, হ্যাঁ তার লিডারশিপ মিস করতে পারে, কিন্তু তারপরও আমি বলবো সিলেট স্ট্রাইকার্স তো আসলে খেলছে 4 জন বোলার নিয়ে, তাদের ফিফথ বোলারটা আরিফুল আজকের এই ম্যাচটাতে। নর্মালি টি-20 ক্রিকেটে কী হয়, আমরা 20 ওভারের খেলা, আমরা 24 ওভারের প্রিপারেশন রাখি যে পঞ্চম বোলার যদি ফেল করে ষষ্ঠ বোলার সেটাকে ব্যাকআপ দিবে। সিলেট স্ট্রাইকার্স তো খেলছে 16 ওভারের প্রিপারেশন নিয়ে।